হচ্ছে আমার কাছে অস্কার পাওয়া হচ্ছে আমার বিয়ে হওয়া, আমার ফ্যামিলি। আমার জীবনের সব থেকে বড় পুরস্কার যদি ঈশ্বর কিছু দিয়ে থাকেন তাহলে আমার বিয়ে এবং আমার পরিবার। বাচ্চা নিজের ইচ্ছে হয় না, বাচ্চা না হওয়াটা একটা লজ্জা, একটা ট্যাবু। দেখবে যে আমার বাচ্চা হয়নি, সুতরাং সামাজিক ভাবে আমার একটা লজ্জা। এবং কলকাতায় দাঁড়িয়ে বসে আমরা বুঝতে পারি না কলকাতার বাইরে যে কি হয়। আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তার বাচ্চা হচ্ছে না বলে বর তাকে তাড়িয়ে দিয়েছে এবং রেগুলার মারধর করতেও তাড়িয়ে দিয়েছে। সুতরাং একটুখানি বাইরের চিত্রটাই অন্যরকম। সুতরাং বাচ্চা হওয়াটা একটা মেয়ের আইডেন্টিটি, যে তুমি মানুষ হিসেবে নিজেকে করলে পারো। বাচ্চা না হওয়াটা, এবং সমস্ত এখনো পর্যন্ত বড়রাও তাই একদম। আর সব সম্পর্কের এক্সপায়ারি ডেট থাকে। সুতরাং তোমার আমার ইচ্ছের উপরে কিছু হবে না, যার যখন আসার সে আসবে আর যার যাবার সে যাবে। এই এক্সপায়ারি ডেটকে আমরা কিছু করতে পারবো না। সুতরাং সেই নিয়ে আমি বিচলিত। যাই হোক না কেন, আমি রাত্রিরে 2টো রুটি খাই এবং সামাজিক পরিস্থিতি বা বর্তমান সরকার বা যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, রাত্রিরে সেই 2টো রুটিই খাবো। মানে কোনো কিছুর পরিবর্তনের জন্য আমি তো 3টে রুটি খাবো না। সুতরাং জীবন আমাদেরকে আমাদের লড়াইয়ের মাধ্যমেই চলতে হবে। কয়েক বছর অন্তর অন্তর একটা বদল আসে, সেটা আমাদের জীবনযাত্রা হোক, কাজের ধরনে হোক, আমাদের ভাবনা চিন্তায় হোক, এবং তার প্রভাবটা সম্পর্কের ক্ষেত্রেও পড়ে। সম্পর্ক বদলায়, আমরা মানুষরা যেহেতু খানিকটা বদলাই, কিন্তু যেটা হয় যে দিনের শেষে মানে আমাদের জীবনের যখন প্রায় শেষ প্রান্ত না হোক, কিছুটা সময় আমরা অনেকটা সময় অতিক্রান্ত করে পেরিয়ে এসছি এবং থিতু হতে হয়। সেই সময়টা আমাদের কিন্তু শেকড়ের কাছে ফিরতেই হয়, যেখান থেকে উৎস আমাদের। সেই জায়গাটায় না ফিরলে আমরা অসম্পূর্ণ থেকে যাই, প্রত্যাবর্তন করতেই হয়। তো কেন বলছে এই কথাটা? কারণ কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সমর্পণ সেনগুপ্তর প্রত্যাবর্তন, যেখানে পারিবারিক ছবি, মানে মা, বাবা, দাদু, ঠাকুমা, সন্তান, এক কথায় দেখলে তাই মনে হয়। কিন্তু সেই পরিবারের মধ্যে যে বললাম বদল, যে বদলটা বর্তমানে এসেছে, সেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। এবং সেই পরিবারের কর্ত্রী, মানে একদম যিনি পরিবারটাকে ধরে রেখেছেন, মা, তিনি মানে মা, মানে 3টে জেনারেশন, আমরা 2 জেনারেশন যদি দেখতে পাই, দ্বিতীয় জেনারেশনে মা অপাদি, এবং সন্তানের মেয়ে সন্তানের মা আমরা দেখছি ট্রেলারে যতটুকু দেখেছি, বেশ কঠিন একটা পরিস্থিতিতে। মা, বাবা, মেয়ে, খুব আনন্দের একটা সংসার, দাদু ঠাকুমা ঘুরে আছেন। ছবিটা কিন্তু তেমনটা নয়, মানে পরিবারটা তেমনটা নয়, তাই তো অপাদি? মানে প্রাথমিকভাবে দেখলে যেটা মনে হচ্ছে, বা যেটা আসলে গল্প, পরিবারটা খুব সচ্ছল একটা পরিবার এবং মানে যথেষ্ট মানে কালচারড একটা ফ্যামিলি, এবং তাদের মেয়েরও যথেষ্ট মানে গুণ আছে। খুব ভালো ডান্সার, খুব ভালো মেয়ে, লেখাপড়ায় অ্যাভারেজ হলেও আনুষঙ্গিক অনেক কিছু দিয়ে বেরিয়ে যায়। বাবা মায়ের যথেষ্ট নাম আছে, খুব আপ স্ট্যান্ডার্ড ফ্যামিলি আমরা যদি বলি, সেরকম একটা পরিবার, সেরকম একটা পরিবারের গল্প দেখানো হচ্ছে, যারা খুব ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত এবং যথেষ্ট নাম আছে এবং প্রচুর সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। তারা বিভিন্নভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, খুব সমাজ সচেতন মানুষ। কিন্তু সমাজ তো বাড়ি থেকে শুরু হয় একদম, তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বলে না যে অতি ধানে বলিবদ্ধ নির্গন্ধায় বুকে মুস্কা, অতি মানে চ কৌরবা, বলে না যে অতিরিক্ত অহংকার যেরকম ভালো নয়, অতিরিক্ত দানও ভালো নয়, অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে সবটা নিয়ে কাজ করতে গিয়ে এদের কাজের পরিধিটাই এরকম, যে সামাজিক কাজকর্ম, বিভিন্ন ধরনের পার্টি অ্যাটেন্ড করা, প্রত্যেক মানুষের সঙ্গে সংযোগ রাখা, কোথাও বাড়ির সমাজটা ঘুম ধরতে শুরু করে এদের অজান্তেই, এবং সেটা নষ্ট হয়ে যেতে শুরু করে। নষ্ট ঠিক নয়, সেখান থেকে একটা বিরোধিতা তৈরি হতে শুরু করে এবং করে পরের জেনারেশন তার নিজের মতো করে। এবার তুমি যদি বলো যে
যার বাবা মা যাদেরকে অনেক সময় দেয় তাদের সংসারে কি এটা হয় না? হয়। আমার নিজের পরিবারই সেটা পরিচয়। আমাদের বাড়ির ছেলেকে আমার ননদের ছেলেকে সারাক্ষণ ঘিরে রাখা হয়। সে বাড়ির মধ্যে আছে, ধরো আমার কাকা শ্বশুরের বয়স 88 বছর, আমার মাসি শাশুড়ি সেও প্রায় এরকম 88 86 এরকম, আমার শাশুড়ি মা 76 বছর, আমরা এতজন সব মিলিয়ে বাড়িতে 11 জন মেম্বার। তারপরেও কিন্তু তার একটা স্পেস লাগে। এটাও খানিকটা প্রযোজ্য যে এ নিজের মতো করে একটা স্পেস তৈরি করতে চায়। এর বাবা মা যখন একে সময় দিতে চায়, যখন একে নিয়ে ভাবনা চিন্তা করে, তখন ও নিজের মতো করে স্পেস খোঁজে। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু সমাজের সমস্ত ইকুয়েশনকে ভেঙে দিচ্ছে। দেখ, আমরা যখন বড় হয়েছি তখন আমরা যদি বলতাম যে ভালো লাগছে না, তখন বলছে ভালো লাগছে না মানে আবার কি, ভালো লাগছে না আবার কি, মেয়ে হয়ে জন্মেছে সবকিছু ভালো লাগতে হবে, ভালো লাগছে না মানে বা ঠাস করে অত সময় আমি মেরেই দিল হয়তো একটা চর। এখনকার বাচ্চাদের তুমি বাড়বে, সেটা সে কিছু একটা করে নেবে। তাকে যদি তুমি তার ভালো লাগাটা না শোনো বা ভালো লাগছে না কারণটা যদি তাকে ঠিক মতো সেই জায়গা, সেই স্পেস বা সেই যা চাইছে, বেশিরভাগই সব মোবাইল চায় আর কি, সেগুলো না দিতে পারছো, ভালো লাগার মূল কারণ হচ্ছে মোবাইল, এবং ভালো না লাগার মূল কারণ হচ্ছে মোবাইল হাতে না পাওয়া। সেটা যদি ঠিক করে সেই জায়গাটা না দিতে পারো, তাহলে সে কিছু একটা ঘটনা ঘটাতে পারে, যেটা আমরা কোনোদিন ভেবেই দেখিনি। সাহস ছিল না সব ঊর্ধ্বে। এটা কিন্তু মা বাবাদের এখন একটা ভয় থাকে, বেশি বকবো না, বেশি বকলে হয়তো যদি কিছু করে ফেলে আমার, রিয়াকশন দেওয়ার স্টাইলটাই অন্য, রিয়াকশনের ম্যানারিজম গুলোই অন্য, যেগুলো আমরা কোনোদিন ভেবে দেখিনি। যেভাবে উত্তর দেয়, প্রথম কথা উত্তর তো দেয় না, যত দেখবে খুব কম উত্তর দেয় এরা নিজেদের মধ্যে, এদের পোশাক আশাক সমস্ত কিছুর মধ্যে একটা অন্য ভাব আছে। আমি জেনজিদের দেখি, তাদের সাজগোজ হ্যান ত্যান, ওকেশনালি একটা সাজলো শাড়ি পরলো সেটা ঠিক আছে, তার বাইরে গিয়ে আমরা যে ধরনের পোশাক আশাকে আমরা বিশ্বাসী ছিলাম, এরা সেরকম নয়। ওই ব্যাপারে ওরা যে অন্যভাবে সচেতন, আমি বলবো না যে সচেতন নয়, তারা অন্যভাবে সচেতন, আমি এটাই, ওই ব্যাপারে তারা অন্যভাবে সচেতন, এবং তারা জীবনযাত্রার ব্যাপারে অন্যভাবে সচেতন, এবং জীবনযাত্রার ক্ষেত্রে তারা লাইফস্টাইলের ক্ষেত্রে দেখবে দুটো পার্সোনালিটি প্লে করে। সামাজিকতা, জীবনের এত বদলেছে এবং জীবন এত জটিল হয়েছে। আমরা কেউই তো জটিল জীবন চাইনি, কিন্তু জীবন এত জটিল হয়েছে যে মানুষ হওয়াটা ভুলে গেছে। জটিলতাটা কি করে সে হ্যান্ডেল করবে সেটাই সে সারাক্ষণ ভেবে যাচ্ছে, যে মানুষ আমি কি করে হব, সেটা মাথা থেকে সবার বেরিয়ে গেছে। সুতরাং আর মানুষের সাংঘাতিক রিজিড এখন মানুষ। তুমি যদি বলবে এটাই আমার স্ট্যান্ড, হ্যাঁ আমি ভুল হলেও আমি যখন এটা বলেছি এটাই আমার স্ট্যান্ড, আমি এরকমই। আমি যদি বলো যে তোমার এটা ভুল, এটা ঠিক লাগছে না, আমি এরকমই মানতে হলে মানুষ আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করার হলে করো। আপাতত একটা খুব ভালো পয়েন্ট বলে, সেক্ষেত্রে আমি দুটো জিনিস জিজ্ঞাসা করবো। একটা হচ্ছে যে একটা তো সত্যি এই যে একটা গ্যাপ তৈরি হওয়া, সেটা যেমন আছে, তবে আমার মনে হয় এখনকার ছেলে মেয়েরা, বাচ্চারা অনেক বেশি কথা বলতে পারে, যেটা আমাদের চাহিদা ছিল, আমরা এই ছোট তুই চুপ করে যা, শোনাই হতো না, পাত্তা দেওয়া হতো না, এটা আমরা কিন্তু ফেস করেছি একটা সময়। হয়তো ঠিকই বলছি, পাত্তাটাই দেওয়া হবে না। আমার মনে হয় এখনকার সেই গুরুত্বটা দেওয়া হয় বা হচ্ছে, এই ভাবনাটা আসলে আমাদের তো কোনো চয়েস ছিল না। এক্স্যাক্টলি। আমি স্কুল থেকে এসে বাড়িতে আমাদের কেউ জিজ্ঞাসা করতো না কি খাবি, ভাত আছে খেয়ে নে, রুটি আছে খেয়ে নে। এখনকার বাচ্চাদের কাছে চয়েস অনেক বেশি, তুমি তাকে না জিজ্ঞাসা করে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, কি খাবি, কোন জামাটা পরবি, সেগুলো তো ছিলই না, সমস্ত কিছু। সুতরাং এখন ওদের কাছে বলার জায়গাটা তৈরি হয় চয়েস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বড়দের মুখে মুখে কথা বলতে নেই। হ্যাঁ, বড়রা কি বলছে চুপ করে শোনো, সেটা ভুল। বড়রা যখন বলবে তখন কোনো কথা বলবে না বড়দের মাঝখানে। এখন তো এগুলো কেউ ভাবতেই পারে না, এখন এগুলো কেউ ভাবতেই পারে না। আর এখন তো সত্যি কথা বলতে বাবা মা ছাড়া কেউ বড়ও হয় না খুব একটা, আরো বড় ফ্যামিলিতে। অ্যাকচুয়ালি বড় ইকোনমিটা একটা এমন জায়গায় গেছে, মানুষের জিনিসপত্রের দাম একটা ছোট ফ্যামিলিতে
ফ্যামিলিকে চালানো আর একটা 10-12 জনের ফ্যামিলিকে চালানো, সেটা যে দৈনন্দিনের কি খরচ সাপেক্ষ সেটা মানুষের পক্ষে জোগাড় করার মানুষ ইচ্ছে থাকলেও পারবে না। এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত খরচা চালিয়ে সমস্ত কিছু করে এটা কিন্তু খুব একদম কঠিন। সুতরাং বাচ্চারা কি বড় হয় বাবা মা এবং সে, অনেক ক্ষেত্রে বাবা সময় দিতে পারছে না, অনেক ক্ষেত্রে মা সময় দিতে পারছে না। এবার কি হচ্ছে যে আমি যেটা চাইছি আমি সেটাই পাচ্ছি বা কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করে নেবো, সেটা ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক, কোনো কিছু করে হোক, হ্যানটা করে হোক। সুতরাং তারা না কোথাও শেয়ার করতেও শিখছে না। ঠিক, মানে এবং শেয়ার করার জায়গা যখন আসছে তখন যখন ওটা ব্যালেন্স করতে পারছে না, তখন হয় তারা এডিক্টেড হয়ে যাচ্ছে কোনো কিছুতে, না হলে নিজেকে অন্যভাবে পুশ করে দিচ্ছে, না হলে ডিপ্রেস হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। এবং আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি কি সমস্যা তোমার বলো। আমার এক বন্ধু সে এরকম অ্যাডিক্টেডদের নিয়ে কাজ করে এবং সব বাচ্চা বাচ্চা, আর কি দেখতে রে, কি ভালো ভালো ঘরের ছেলে, ভাবতে পারবে না ছেলে নেই। তো আমি যখন জিজ্ঞাসা করি, আমি প্রত্যেককে জিজ্ঞাসা করি যে সমস্যাটা কোথায়, কি সমস্যাটা, কিন্তু তারা বলতে পারছে না কেন আমি কেন এটা করলাম, কেন কোনো কিন্তু এক্সাক্ট সমস্যা নেই যে আমার বাবা খারাপ, আমার মা খারাপ, আমার বউ খারাপ, আমার এই খারাপ, আমি রেজাল্ট খারাপ করেছি, আমার অমুক খারাপ, আমার টিচার খারাপ, আমি সারা জীবন ইনসাল্টেড হয়েছি। না, আমাদের ছোটবেলায় দিদিমণিরাই কত অপমান করেছে যে হ্যাঁ লেখাপড়া করবি না, বাসন মাজবি, হ্যান করবি, ত্যান করবি, এসব গা পেশা হয়ে গিয়েছিল আমাদের, বুঝতে পেরেছো? তারা এখানে কোনো কিছুর সাথে ডিল করেনি, কিন্তু তারপরেও কেন এরকম জীবন তারা বলতেই পারবে না, চুপ করে থাকবে, কারণ উত্তর নেই। আজকে সমর্পণ ছবির মধ্যে যে দেখাতে চেয়েছে, মানে আমি তো খুব নতুনদের সঙ্গে কাজ করি, নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ করি, এবং কম বেশি সবার মধ্যেই দেখো নতুন ছবি যখন সবাই শুরু করে, কেউ যখন নতুন ছবি করে, সবারই কিছু ফ্লস থাকবেই। প্রথম দিনে কেউ একদম দারুণ ছবি বানায়, ফ্লস থাকবে, কারোর কম কারোর বেশি। কিন্তু সমর্পণ ও কিন্তু এই যে ছবিটাকে যে বেঁধেছে, ওর মেয়ে কিন্তু খুব ছোট্ট এখনো, যে ওর মেয়ের মধ্যে দিয়ে ওইগুলো দেখেছে না, ছোট্ট, কিন্তু তৎসত্ত্বেও ওর ভাবনা দিয়ে স্ক্রিপ্টে এমন ভাবে এই জিনিসটাকে বেঁধেছে, এই যে কোনো কিছুরই কোনো পারফেক্ট যুক্তি নেই, হয়ে যাচ্ছে, ঘটনাগুলো ঘটে যাচ্ছে। মানুষ সবসময় পরিবেশ এবং পরিস্থিতির শিকার না, পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে গড়ে ফেলে, এবং যখন সে বলে তুমি পরিস্থিতির শিকার না, সে পরিস্থিতির কাছে হেরে গেছে, সুতরাং প্রত্যাবর্তন, এই যে ছবিটা, যে আমরা সবাই পরিস্থিতির কাছে হেরে গেছি, আমরা কিন্তু যে ইচ্ছে করে বদলেছি তা কিন্তু নয়, সেটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং সেই পরিস্থিতি থেকে আমরা যেভাবে অভ্যেস করেছি যে আমরা পরিস্থিতির কাছে হেরে গেছি। এবং এই যে বুনটগুলো, যে টুইস্টগুলো, এই বুনটগুলো খুব সাংঘাতিক এই ছবির ক্ষেত্রে। সুতরাং আমার মনে হয়েছে এটা খুব সেরিব্রাল ছবি এবং মানুষের খুব মন দিয়ে দেখা উচিত। স্পেশালি আমার ছেলেকে তো আমি আনবই, আমার বাড়ির যারা বাচ্চাদের তো আমি দেখাবো এই ছবিটা প্রত্যেকের, এবং প্রত্যেকের দেখা উচিত, সমস্ত জেনারেশন, যেরকম আমার শাশুড়িদেরও দেখা উচিত, আমাদেরও দেখা উচিত, আবার আমাদের পরের জেনারেশনকেও দেখা উচিত। আজকেই আমি আমার ননদকে আমি সেটা বলতে এলাম। তো একটা কথা, তুমি এই যে বললে হেরে যাওয়ার কথা অপাদি, তুমি বলছো যে মানে পরিস্থিতির কাছে আমরা হেরে যাচ্ছি প্রতিনিয়ত। ধরো তোমার ক্ষেত্রে আমি পার্সোনালি বলছি, যদি এরকম পরিস্থিতি সত্যি জীবনে আসে, হারটাকে তুমি কিভাবে স্বীকার করো? মানে এই যে হেরে যাওয়া, সেটা থেকেই তো আসলে আমার জীবনে এরকম পরিস্থিতি তৈরি হবে না, তার কারণ হচ্ছে যে এই পরিস্থিতি যখন আসবে আমি সেই পরিস্থিতিটাকে ছেড়ে দিয়ে আমি বাড়িতেই থাকবো। কারণ আমার কাছে আমার সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে, আমার কাছে অস্কার পাওয়া হচ্ছে আমার বিয়ে হওয়া, আমার ফ্যামিলি। আমার জীবনের সব থেকে বড় পুরস্কার যদি ঈশ্বর কিছু দিয়ে থাকেন তাহলে আমার বিয়ে এবং আমার পরিবার। এবং পরিস্থিতি যদি মাথার উপর দিয়ে, আমার শাশুড়ি মা যেরকম বলেছিলেন যে উনি তখন চাকরি করতেন 2004-5 সালে, তখন আমার বম্বে থেকে প্রচুর সিরিয়ালের অফার আসতো। তখন মা বললেন চলো আমি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তোমাকে বম্বে চলে যাই, হ্যাঁ আমি তোমাকে নিয়ে বম্বে চলে যাই।
বম্বে চলে গেলে তখন তো এতগুলো দেওরের বিয়ে হয়নি, আমার ঘরে 9টা দেওরের বিয়ে হয়েছে, মানে আত্মীয় স্বজন এবং ফ্যামিলি বলতে আমরা হয়তো এক বাড়িতে থাকার জায়গা নেই, 100 জন। তো আমার না এইটা এত বেশি প্রিয় ছিল। এবং আমার ননদ যেরকম আমাকে ছেড়ে বিয়ে করতে পারছিল না, যে আমায় ছেড়ে চলে যেতে হবে বলে, সেরকম আমিও আমার ননদকে ছেড়ে চলে যাব, তার থেকে আমি ওটা স্যাক্রিফাইস করে দেবো, এটা আমার মনে হয়েছিল। কিন্তু আমার শাশুড়ি পুরো মাত্রায় বলেছিলেন, চলো মা তোমাকে নিয়ে যাই, এত এরকম ছেড়ে জেঠিমা বলেছে, হ্যাঁ সবটা ছেড়ে। সুতরাং আমার কাছে আমার প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি। কাজ অবশ্যই, কাজ আমার একটা পরিবার, বাড়ি আমার একটা পরিবার। আমি না মাঝের ওই থিন লাইন্সটা কোনোদিন ভুলিয়ে ফেলি না। আমি বাইরের কোনো ঝঞ্ঝাট বাড়িতে আনি না, বাড়ির কোনো ঝঞ্ঝাট বাইরে নিয়ে যাই না। আর আমার একটা সুবিধা আছে, কোনো ঝামেলা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে সেটা সলভ করো। আমি মুখের ওপর কথা বলি, কথা জমিয়ে রাখি ঝামেলা। আমি মুখের ওপর বলি, দেখো এটাই কিন্তু হচ্ছে। আরেকটা সুবিধা করছে, আমি কাউকে খুশি করার জন্য মিথ্যে কথা বলি না, কারণ মিথ্যের প্রচুর ল্যাজ। একটা থেকে আমি কাউকে খুশি, তাতে তুমি আমাকে বাদ দাও, আমার কোনো কিছু আসে যায় না। এবং যারা জানে যে আমি কাউকে খুশি, তারা আমার সঙ্গে কাজও করেন না। আমি তাদেরকে সাধুবাদ জানি, তাদের এই ধারণাটাকে, এই যে চেষ্টাটাকে আমি সম্মান জানাই। এই জন্য কি নিজে আরো গুটিয়ে যাচ্ছে, যে বললে মুম্বাইয়ে কাজ শুরু, আবার আর টলিউড থেকে আস্তে আস্তে আরেকটু ইচ্ছায় একদমই গুটিয়ে যাচ্ছি না। আমি এরকমই, আমি বরাবরই এরকম। আমি কাজ থাকলে, কাজ না থাকলে বাড়িতে থাকি, বাড়ির লোকজনের সঙ্গে ঘুরতে যাই, বাড়ির লোকজন ছাড়া আমাকে কোথাও দেখাও যায় না। আর কাজ থাকলে কাজ করি, এখনো তাই। আমার জীবন খুব সিম্পল, আমি জীবনকে খুব স্বাভাবিক ভাবে নিই। আমি কোনো আননেসেসারি জটিলতা, আমার যদি কাজ থাকে আমি কাজ করতে যাবো, কাজ না থাকলে বাড়িতে থাকবো। তুমি একটা কথা বললে পরিবার এবং কাজ দুটো আলাদা রাখো, কিন্তু আমরা দেখেছি তোমার কাজের জায়গার কিছু মানুষ তোমার খুব ক্লোজ হয়েছেন, তারা তোমাকে মা বলেছেন, তারা তোমার সন্তান, তারা তো আমার পরিবারেরই। সেটাই, মানে সেটা মিলেও গেছে। কিন্তু অনেক সময় একটা দূরত্বও দেখেছি আবার অনেকের সঙ্গে। অপাদি, মানে সেখান থেকে কি আঘাতটা পেয়েছো তুমি? যদিও কখনো এই বিষয়ে কারোর থেকে আঘাত পাওয়া, খারাপ লাগে এগুলো বলো না, বাট স্টিল আমি জিজ্ঞাসা করছি, কারণ আমি যে কটা বছর তোমায় দেখছি, আমাদেরকেও যে ভালোবাসা দিয়েছো বা তাদেরকে যে সন্তান সম্বন্ধে ভালোবাসাটা দাও, তুমি যে জায়গাটা দাও, তারপর এবং আবার দেখি যে তুমি সরে আসো, চুপচাপ থাকো। না, সরে আসি না, আমি সরে আসি না, তারা সরে যায় কোনো না কোনো পরিপ্রেক্ষিতে। আসলে আমি তো মানুষকে ভীষণ ঢেকে রাখার চেষ্টা করি এবং খারাপ ভালোটা তাকে দেখানোর চেষ্টা করি যে এটা তোমার ভালো হবে, এটা তোমার খারাপ, এবং সেটা খুব স্পষ্ট। কিন্তু এমন কারোর সঙ্গে তার একটা সম্পর্ক হলো যে ওই সত্যিটা নিতে পারছে না, ওই স্পষ্ট জায়গাটা নিতে পারছে না, সে চেষ্টা করে তাকে সরিয়ে নিতে। এবং আমি তখন সেখানে কোনো জোর করি না, আমি তখন সেখানে করব, কারণ আমি যখন বুঝি এই ভুল বুঝতে পারলে আবার আমার কাছে। সুতরাং আপাতত তোমার সময়, মানে দেখ, সমস্ত সম্পর্ক হচ্ছে কার্মিক, আর সব সম্পর্কের এক্সপায়ারি ডেট থাকে। সুতরাং তোমার আমার ইচ্ছের উপরে কিছু হবে না, যার যখন আসার সে আসবে, আর যার যাবার সে যাবে। এই এক্সপায়ারি ডেটকে আমরা কিছু করতে পারবো না, সুতরাং সেই নিয়ে বিচলিত নেই। একদম শেষ করবো, কিন্তু শেষে যেটা কথা বলছে যে মা, তুমি এই ছবিতে মেন যে মা মেয়েকে নিয়ে গল্প, বাবাকে নিয়ে গল্প। এবং আমরা দেখেছি যে যতই মা কাজ করুক, সংসার করুক, সন্তানের ভালোটা কোথাও গিয়ে, সংসারের ভালোটাও মায়ের ওপরই যেন নির্ভরশীল। মানে ভালো হলে মা নয় অতটা, বাকিরাও আছে, কিন্তু খারাপ হলে মাই। এটা অপাদি, মানে এই ছবির ক্ষেত্রে কতটা, বা এমনিতেও এটাও মানে বাস্তবে যেরকম, মানে তোমার ছেলে কিছু মানে করেছে মানে মায়ের দোষ। হ্যাঁ, ছেলেকে তুমি মানুষ করতে পারো। হ্যাঁ, এই ভালো কিছু হলে ছেলের নাকি নিজের ক্রেডিট, ছেলে মেয়ের নাকি নিজের ক্রেডিট, তাদের নাকি এত গুণ ছিল তাই, সেটা বাবা মায়ের খুব একটা ক্রেডিট নয়। কিন্তু খারাপ কিছু হলে নাকি সবার আগে মায়ের দোষ। এই ছবির ক্ষেত্রেও তাই। এই ছবির ক্ষেত্রে এতগুলো চরিত্রের মধ্যে সব থেকে অসহায় যদি কেউ হয়, তাহলে এই মা মাঝখানটায় বোধহয়, যে সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করছে, সবকিছু করার চেষ্টা করছে, কিন্তু সে করে উঠতে পারছে না। সে যখন করতে চাইছে, হয় সেটা পছন্দ হচ্ছে না, আর যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখন কেউ মেনে নিচ্ছে না। সুতরাং এই পুরো ছবিটা সব থেকে অসহায় চরিত্র যদি কারুর হয়, তাহলে সেটা হচ্ছে এই মায়ের।
শেষ করবো আপাতত, শেষে একটাই প্রশ্ন করবো গুরুত্বপূর্ণ। এই যে জেনারেশনের কথা বললে, বদল আসছে আমাদেরও, এই ক্ষেত্রে অনেকেই আছেন যারা খুব স্বেচ্ছায় সন্তান ভালোবাসেন, একাধিক সন্তান নেন, কিন্তু অনেকে মানে আমাদের মতো সন্তানটা নেওয়া, তাকে বড় করাটা বড় রেসপন্সিবিলিটি, সেটা ভয় পাচ্ছেন, এবং স্বেচ্ছায় আমি শুধু মানে সন্তান নিচ্ছি না, দূরে থাকছি সন্তান থেকে, এইটা অনেকে রেসপেক্ট করেন, অনেকে করেন না। এটা নিয়ে মানে অপাদি কি বলবে এই সময়টা দাঁড়িয়ে, যে সমাজ ব্যবস্থা, যে অবস্থা, শিক্ষা ব্যবস্থা? আমাদের সমাজে এখনো পর্যন্ত বাচ্চা অন্যের ইচ্ছে হয়, বেশিরভাগ ক্ষেত্রে নিজের ইচ্ছে। তোমার ছেলে মেয়ে হচ্ছে না, এবং আমি দেখি পাড়া পড়শি আত্মীয় স্বজন একসময় দূরে গিয়ে থাকে, সেও নাকি বাচ্চাকে এসে মানুষ করে দেবে, এরকম একটা কথা বলতে থাকে। হ্যাঁ, তোমার বাচ্চা নিজের ইচ্ছে হয় না, বাচ্চা না হওয়াটা একটা লজ্জা, একটা ট্যাবু। দেখবে যে আমার বাচ্চা হয়নি, সুতরাং সামাজিক ভাবে আমার একটা লজ্জা। এবং কলকাতায় দাঁড়িয়ে বসে আমরা বুঝতে পারি না কলকাতার বাইরে যে কি হয়। আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তার বাচ্চা হচ্ছে না বলে বর তাকে তাড়িয়ে দিয়েছে, এবং রেগুলার মারধর করতেও তাড়িয়ে দিয়েছে। সুতরাং একটুখানি বাইরের চিত্রটাই অন্যরকম। সুতরাং বাচ্চা হওয়াটা একটা মেয়ের আইডেন্টিটি, যে তুমি মানুষ হিসেবে নিজেকে করলে পারো। বাচ্চা না হওয়াটা, এবং সমস্ত এখনো পর্যন্ত বড়রাও তাই, একদম মানে সম্পূর্ণ হওয়া একজন বাবা মা, বাচ্চা হওয়াটা একটা ব্যাপার, আর বাবা মা হওয়াটা একটা ব্যাপার। জন্ম দিলেই তো বাবা মা হওয়া যায় না, বাবা মা হয়ে উঠতে হয়। একদম সময়ের সাথে সাথে বাবা মা হয়ে উঠতে হয়। সন্তানও যেরকম হয়ে উঠতে হয়, সুসন্তান বা কুসন্তান সেটা তো হয়ে ওঠে, সেরকম বাবা মাও হয়ে উঠতে হয়। সুতরাং সবাই বাবা মা হয়ে উঠতে পারে না, বাবা মা হয়ে ওঠাটা খুব কঠিন। একদম, থ্যাংক ইউ। খুব ইম্পর্টেন্ট লাস্ট একটা কথা বললে, সত্যি মানে এই কথাটা সত্যি শোনা যায় যে একজন মানে মেয়ের সম্পূর্ণতা বোধ হয় তার সন্তান হওয়াতে, বা যা যা ক্রাইটেরিয়া সমাজ আসলে ঠিক করে দিচ্ছে সেটাতে। যাই হোক, সেই ছবিটা আশা করি বদলাবে দিনে, সময়ের সঙ্গে। আশা দেখে যেতে পারবো না, হয়তো আমরাও দেখে যেতে পারবো না, আর যাই না, কিন্তু আশা তো রাখতেই হবে, আশা ছাড়লে হবে না। আর শেষ করব, শেষে অপাদি খুব মানে উত্তপ্ত একটা সময় ছবি আসছে, তাই তো? এবং বিষয়টাও কিন্তু তাই, খুব শান্ত মাথায় দেখলে মনে হবে যে না ঠিক আছে, ঘরের ছবি, কিন্তু আসলে নয়, এটা একটা বড় সমস্যা। তো কি বলবে শেষে? এখন বর্তমান প্রজন্মের একটা সমস্যা, এবং আমাদেরও প্রজন্মের একটা সমস্যা এই ছবিতে যেটা দেখানো হয়েছে। কারণ আমাদের বাবা মায়েরা যেরকম ভাবে জীবনটাকে চালাতেন, আমরা তো সেইভাবে চালাই না, পারবো না। আমাদের অনেক কমিটমেন্টস আছে, সুতরাং তারা একটা অভ্যেসে চলতেন, আমরা কমিটমেন্টসে চলি। দুটোর পার্থক্য কিন্তু অনেক। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান যুগে এই ছবিটা খুবই, মানে আমি কি বলবো, মানে সবার দেখা উচিত। কারণ আপনারা যখন দেখবেন, এবং অবশ্যই নিজের ছেলে মেয়েদের নিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে ছবিটা কতটা আপনাদের সঙ্গে মিলে যাচ্ছে। এবং আপনারা অবশ্যই এই ছবিটা দেখুন এবং সপরিবারে দেখুন, কারণ আমার মনে হয়েছে, এবং আপনাদেরও মনে হবে, এই ছবিটা এমন একটা ছবি সপরিবারে দেখার ছবি। সুতরাং সবাইকে নিয়ে আমাদের 1 মে ছবিটা রিলিজ হচ্ছে, হলে গিয়ে ছবিটা দেখবেন। আমি জানি এখন অনেক ধরনের পরিস্থিতি, অনেক উত্তপ্ত পরিস্থিতি, মানুষ অনেক রকম ভাবছেন। দেখুন, যাই হোক না কেন, আমি রাত্রিরে 2টো রুটি খাই, এবং সামাজিক পরিস্থিতি বা বর্তমান সরকার বা যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, রাত্রিরে সেই 2টো রুটিই খাবো। মানে কোনো কিছুর পরিবর্তনের জন্য আমি তো 3টে রুটি খাবো না। সুতরাং জীবন আমাদেরকে আমাদের লড়াইয়ের মাধ্যমেই চলতে হবে। সুতরাং এটাও একটা লড়াইয়ের ছবি, হয়তো গুলি বন্দুক নিয়ে নয়, কিন্তু একটা মানসিক লড়াইয়ের ছবি, মানসিক টানাপোড়েনের ছবি। এবং একসঙ্গে যখন আমরা অনেক জিনিস হারাই, আমাদের যখন মুঠো ফাঁকা হয়ে যায়, তখন আমরা প্রত্যেকের জীবনে কখনো না কখনো অনুভব করেছি কিরকম লাগে, এবং সেই পরিস্থিতিটা কি করে কাটিয়ে উঠতে হয়। এটা ঠিক সেরকম একটা ছবি। আপনারা সবাই গিয়ে ছবিটা 1 মেতে দেখবেন।